আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলুপ্তে প্রাতিষ্ঠানিক ও আইনি কাঠামো পরিবর্তন করা হবে। রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বলেন প্রধান উপদেষ্টা। অপশক্তিকে প্রতিহত করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন না দেওয়ার পক্ষে মতামত দিয়েছে বিএনপি। সংলাপের মধ্য দিয়ে দেশ গড়ার দ্বিতীয় ধাপের শুভ সূচনা, বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশ ভারত সম্পর্ক পুনর্গঠনে সরকারকে কৌশলী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। দেশের সমৃদ্ধি অর্জনে অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধির তাগিদ। আওয়ামী লীগের ক্ষমতা দীর্ঘস্থায়ী করতেই প্রতিবেশী রাষ্ট্রের মদদে বিডিআর হত্যাকাণ্ড, বললেন অ্যাটর্নি জেনারেল। মাস্টার মাইন্ডদের বিচারের আওতায় আনার দাবি। এবং রাজনৈতিক অস্থিরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে চরম সংকটে স্বল্প পুঁজির ব্যবসায়ীরা। পরিস্থিতি মোকাবেলায় প্রণোদনার তাগিদ বিশেষজ্ঞদের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলুপ্ত করতে আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কারই অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দল সহ অংশীজনদের সাথে সংলাপে তিনি বলেন, সবাই এক হয়ে বাস্তবায়ন করতে হবে গণ অভ্যুত্থানের স্বপ্ন। এ সময় নতুন বাংলাদেশের সনদ তৈরিতে রাজনৈতিক পক্ষগুলোর সাথে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক আলোচনা চলবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আলী রিয়াজ। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। নতুন বাংলাদেশের সনদ তৈরিতে রাজনৈতিক দল সহ গণ অভ্যুত্থানের অংশীজনদের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক। কমিশনের আহ্বায়ক ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে ২৬টি দল ও জোটের প্রায় ১০০ নেতা অংশ নেন। এই সংলাপের মাধ্যমে প্রথম অধ্যায় শেষ করে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হলো বলে স্বাগত বক্তব্যে জানান প্রধান উপদেষ্টা। যা সফল করতে ঐক্যের উপর তাগিদ দেন তিনি। আজকে আমাদের সেই দ্বিতীয় পর্ব শুরু। আপনারাই এই দ্বিতীয় পর্ব স্রষ্টা। আপনারাই এগুলো জাতির সামনে নিয়ে আসবেন। এই ৬ মাসের অভিজ্ঞতা হলো আমাদের দলমত নির্বিশেষে সাধারণ মানুষ সহ, রাজনৈতিক ব্যক্তি সহ, রাজনৈতিক নেতৃত্ব সহ সবাই যে সমর্থন দিয়েছে, এটা বড় লেটারে লেখা থাকবে যে সমর্থন আমরা করতে পারি, একত্র হতে পারি। আমাদের মধ্যে অনেক তর্ক বিতর্ক করা, দূরত্ব সৃষ্টি করার হয়তো প্রবণতা আছে, কিন্তু এই একটি জায়গায় আমরা এখন এক আছি এবং আগামীতে আমরা এক থাকবো। এইটা যদি ঠিক থাকে, যেভাবে আমরা প্রথম অধ্যায় আমরা শেষ করলাম, দ্বিতীয় অধ্যায়ে যদি আমরা ঠিক রাখতে পারি, তৃতীয় অধ্যায়ের জন্য আমাদের কোনো চিন্তা নেই, আমরা নিশ্চয়ই নতুন বাংলাদেশ বানাতে পারব। প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার এমন ভাবে করতে হবে যেন নতুন নির্বাচিত সরকারকে নিয়ে আর বিতর্ক না হয়। এমন একটা দেশ করতে পারি যেটা সুশৃঙ্খল ভাবে চলবে, যে আইনি কাঠামোর মাধ্যমে, যে প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে স্বৈরাচারী সরকার সুযোগ পেয়েছিল, সেই কাঠামো থেকে যেন আমরা পূর্ণরূপে বেরিয়ে চলে আসতে পারি। যে নতুন নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠন হবে, সেটার ব্যাপারে কোনো প্রশ্ন তুলবে না, যেহেতু আইন কানুন এগুলো সবার আমাদের জানা আছে এবং এর মধ্যে রয়েছে, নির্দিষ্টভাবে রয়েছে। এটা নর্থ সরকারের ব্যাপার থাকবে। জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনকে খুবই ইতিবাচক উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, সরকারের প্রতি জাতীয় ও আন্তর্জাতিক সমর্থন নতুন বাংলাদেশ গড়ার বড় সুযোগ। আর কত সমর্থন চাই? একদম অক্ষর অক্ষরে বলে দিয়েছে কোথায় কাকে মারছে, কিভাবে মারছে। এর থেকে বের হওয়ার থাকার কোনো উপায় নেই। বাংলাদেশকে ঘিরে যে অপপ্রচার চলছিল, এক প্রতিবেদনই সমস্ত সমাপ্ত। বলতে পারবে কিন্তু কোনো আওয়াজ বেরোবে না। এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আলী রিয়াজ জানান, সংস্কারের রূপরেখা চূড়ান্ত করতে রাজনৈতিক পক্ষগুলোর সাথে আলোচনা চলমান থাকবে। আলাপ আলোচনার মধ্য দিয়ে ঐকমত্যের ভিত্তিতে একটি জাতীয় সনদ তৈরি হবে
যে আগামীতে দেশ কিভাবে চলবে, কি আদর্শ ধারণ করবে তার একটি দলিল হয়ে উঠবে। তার ভিত্তিতেই যারাই ক্ষমতায় আসুন, যারাই ক্ষমতায় থাকেন, আশু এবং দীর্ঘমেয়াদের সংস্কারগুলো তারা সাধন করতে পারবেন। সার্বক্ষণিক যোগাযোগের মধ্যেই আসলে বোঝাপড়া, আলাপ আলোচনাটা অগ্রসর হবে। আনুষ্ঠানিক যোগাযোগ যেমন থাকবে, অনানুষ্ঠানিক আলোচনা অব্যাহত থাকবে। ঐকমত্য কমিশনের প্রথম সংলাপকে নতুন বাংলাদেশ গড়ার সনদ তৈরিতে প্রস্তুতি সভা হিসেবে আখ্যায়িত করছে অন্তর্বর্তী সরকার। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন না দেওয়ার পক্ষে মতামত দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে সহিংস পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে এসব কথা বলেন তারা। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, সংলাপের মধ্যে দিয়ে দেশ গড়ার দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। বিভিন্ন রাজনীতির বিভিন্ন কথা বলেছে। আমরা আগেই বলেছি জাতীয় সংসদের নির্বাচন সবার আগে হতে হবে। আমরা আশা করব যে খুব দ্রুত এই সংস্কারের যে ন্যূনতম ঐক্যমত তৈরি হবে সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই আমাদের প্রত্যাশা। স্থানীয় নির্বাচন আগে চাই না, কারণ স্থানীয় নির্বাচন দিলে 4,500 ইউনিয়ন পরিষদে সেখানে একটা মারামারি হওয়ার সম্ভাবনা আছে। একটা জানেন আপনারা, ইউনিয়ন পরিষদের নির্বাচন অনেক বেশি রক্তক্ষয়ী সংঘর্ষ সেসব জায়গাতে হয় এবং গ্রাউন্ড রিয়ালিটি আলাদা। আওয়ামী লীগকে গ্রাউন্ড রিয়ালিটিতে অনেকেই মেনে নিবে না। তো এই সন্ত্রাস যাতে কোনোভাবেও না হয় এবং স্থিতিশীল জানি থাকে এবং কোনো ধরনের কোনো সংস্কারই জানি জাতীয় নির্বাচনকে বিলম্বিত না করে। নির্বাচিত সরকারের বাইরে অন্য কেউ ইনঅ্যাক্ট করতে পারবে না কোনো বড় ধরনের রিফর্ম। সো নির্বাচিত সরকার এসে ওই ঐক্যমত রিফর্মগুলো কিভাবে ইনঅ্যাক্ট করবে সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। নতুন যে বাংলাদেশ গড়তে চাচ্ছি সেই নতুন বাংলাদেশের সাথে পুরো পৃথিবী এবং বাংলাদেশের সবাই আছে। আজকে একটা মহৎ একটা উদ্যোগ শুরু হলো এবং আমরা এই দ্বিতীয় যাত্রার মাধ্যমে বাংলাদেশ কি রকম বাংলাদেশ আমরা চাই এটা নির্ধারিত হবে। দর্শক, ফরেন সার্ভিস একাডেমির সামনে আছেন আমাদের সহকর্মী তরিক ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তরিক, রাজনৈতিক দলগুলো সংস্কার এবং নির্বাচন ইস্যুতে কি বলছেন? ধন্যবাদ আপনাকে। আমি এখন রয়েছি ফরেন সার্ভিস একাডেমির সামনে। আপনি জানিয়ে রাখি যে আজকে কিন্তু বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর সাথে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যে ঐক্যমত্যর যে কমিটি তার সাথে কিন্তু বৈঠক ছিল এবং আজকে কিন্তু সকল রাজনৈতিক দল কিন্তু এখানে এসেছেন এবং প্রধান উপদেষ্টার সাথে তারা সাক্ষাৎ করেছেন। এখানে কিন্তু তারা বিভিন্ন দলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে বিভিন্ন ধরনের সুপারিশ কিন্তু দিয়েছেন। এখানে মূল বিষয় যেটি উঠে আসছে সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আগে স্থানীয় সরকার নির্বাচন হবে। সেক্ষেত্রে অধিকাংশ যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বিএনপি সহ বড় যে দলগুলো রয়েছে, তারা কিন্তু তার বিপক্ষে মত দিয়েছেন। তারা বলছেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার হলে সেটি কিন্তু দেশে বড় ধরনের বিশৃঙ্খলা হতে পারে। একই সাথে কিন্তু তারা এমনটাই বলেছে যে গৃহযুদ্ধের মতো পরিস্থিতিও কিন্তু সৃষ্টি হতে পারে। তো সবকিছু মিলে বিভিন্ন যে রাজনৈতিক দল, সেই দলগুলো আজকে এখানে এসেছেন, প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন এবং তারপরে কিন্তু এসে এখানে গণমাধ্যমের সাথে কথা বলেছেন। আমরা এখানে দেখেছি যে বিভিন্ন যে দলগুলো আসছে তারা এখানে কথা বলেছেন। কিছুক্ষণ আগে বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও এখানে এসেছিলেন। তিনিও একই কথা বলেছেন যে জাতীয় নির্বাচনের আগে কোনো নির্বাচনই কিন্তু গ্রহণযোগ্য হবে না এবং সেক্ষেত্রে দেশে কিন্তু বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, এমনটাই তারা কিন্তু জানিয়েছেন। তারা বলছেন যে অন্তর্বর্তী সরকারকে তারা সহযোগিতা করতে চান এবং তাদের যত ধরনের সহযোগিতা করা দরকার রাজনৈতিক দলের পক্ষ থেকে কিন্তু সেটা করা হবে, কিন্তু কোনোভাবেই স্থানীয় সরকার নির্বাচনকে জাতীয় নির্বাচনের আগে করতে দেওয়া ঠিক হবে না, এমনটাই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তো রাজধানী ফরেন সার্ভিস একাডেমির সামনে থেকে এই ছিল আমার কাছে সবশেষ। তোহা। তরিক, আপনাকে ধন্যবাদ। স্থানীয় নয়, জাতীয় নির্বাচন আগে করার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঢাকা ও কুমিল্লায় আলাদা দুটি অনুষ্ঠানে তিনি আরো বলেন, জাতীয় নির্বাচন বিলম্বিত হলে অন্তর্বর্তী সরকার প্রশ্নবিদ্ধ হবে।
রিজভী বলেন, বিগত 15 বছর পতিত স্বৈরাচার আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে এক ব্যক্তির শাসন কায়েম করেছিল। ঢাকার আগারগাঁয়ে গোলটেবিল আলোচনা শেষে কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির সম্মেলনে যোগ দিয়ে রিজভী আরও বলেন, দ্রুত ভোট আয়োজনের মাধ্যমে এই সরকার জনগণের হাতে রাষ্ট্র ক্ষমতা ফিরিয়ে দেবে। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। এই সরকারের উচিত সর্বাগ্রে জাতীয় সংসদ নির্বাচন দিয়ে গণতন্ত্রের যে যাত্রা, গণতন্ত্র এবং সংস্কার দুটোই কিন্তু চলমান প্রক্রিয়া। জনগণের যে দাবি যে আবার সুষ্ঠু নির্বাচনের জন্য আরো এই কাজ করা দরকার, সেটা পার্লামেন্টে আলোচনা হবে, রাজনৈতিক দলগুলো সেটাকে তুলে ধরবেন, এইভাবে সংস্কার করতে থাকবে। তো সেই পথ অবলম্বন না করে অন্য পথ দিয়ে গেলে পরে আবার ঘুরে ফিরে দেখবেন যে ফ্যাসিবাদ মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করবে। শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে ভারত সহ বিশ্বের অন্যান্য বড় দেশের সাথে সম্পর্ক নতুন করে গড়ে তুলতে অন্তর্বর্তী সরকারকে কৌশলী পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, কূটনীতি এবং অর্থনীতি স্থিতিশীল থাকে এমনভাবে সাজাতে হবে দেশের পররাষ্ট্রনীতি। আরও জানাচ্ছেন রসনা দাস। জুলাই আন্দোলন পরবর্তী নতুন বাংলাদেশের জন্য ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ ও কৌশলগত প্রয়োজনীয়তা নিয়ে এই সেমিনার। এতে বিশ্লেষকরা বলেন, বিগত বছরগুলোয় বাংলাদেশের পররাষ্ট্রনীতি ছিল ভুলে ভরা। আওয়ামী লীগ সরকারের নতজানু নীতির কারণে বর্তমান সরকারের কাছে গুরুত্বপূর্ণ রাষ্ট্র ভারত, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের ভবিষ্যৎ এবং এই ভূরাজনীতিকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে বা ভূরাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে প্রধান যে নিয়ামকের ভূমিকা পালন করবে সেটা হচ্ছে বাংলাদেশ নিজেকে কিভাবে তৈরি করবে তার উপর। তারা 15 বছর ধরে একজন ব্যক্তি একটি দলের সাথে তাদের পলিসি ছিল। দিল্লিকে ডিসাইড করতে হবে বাংলাদেশের ব্যাপারে তাদের ফরেন পলিসি কি হবে। জাতীয় স্বার্থ সমুন্নত রেখে আন্তর্জাতিক সম্পর্ক এগিয়ে নিতে বাংলাদেশের ভারসাম্যমূলক কূটনীতি সাজানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা। প্রত্যেকটা রাষ্ট্র তার ইন্টারেস্টটা দেখে ফরেন পলিসিটাকে তৈরি করে। বাংলাদেশের এই উপযুক্ত মানুষরা মূল্যবোধের অবক্ষয়ে জর্জরিত, সেই জায়গাটা ঠিক করতে হবে। জিওপলিটিক্যালি দিস ইজ ভেরি ভেরি সেনসিটিভ এবং আমাদের বে অফ বেঙ্গলের দুটো আমি বলবো ট্রানজিট আমাদের আছে, দুটো যদি কোনো ব্লক হয়ে যায় আমরা মারা যাবো। বিকজ আমাদের খাবার আনতে হবে, আমাদের এনার্জি আনতে হবে, আমাদের সবকিছু আনতে হবে এই দুই জায়গা থেকে। বে অফ বেঙ্গলে আমাদের ওপেন রাখতেই হবে। রাজনৈতিক পরিমণ্ডলে বাংলাদেশের ব্যাপারে আস্থা বৃদ্ধি ও আকর্ষণীয় করে তুলতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে তা বাস্তবায়ন করা দরকার বলেও মত দেন আলোচকরা। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করে আওয়ামী লীগের ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে প্রতিবেশী রাষ্ট্রের মদদে বিডিআর হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। রাজধানীর এফডিসিতে আয়োজিত অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিডিআর হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ডদেরও তদন্ত করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। মিজান শাহজাহানের রিপোর্ট। ডিবেট ফর ডেমোক্রেসির নিয়মিত আয়োজন ছায়া সংসদে এবারের বিষয় ছিল ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ সরকার বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে। এর পক্ষে বিতর্কে অংশ নেয় তেজগাঁও কলেজ, আর বিপক্ষে অবস্থান নেয় বাংলাদেশ ইউনিভার্সিটির বিতার্কিকরা। ছায়া সংসদের স্পিকার ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, 25শে ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস ঘোষণা করা হোক। পাঠ্যপুস্তকে বিডিআর হত্যাকাণ্ডের সঠিক ইতিহাস অন্তর্ভুক্ত করার পাশাপাশি আসল খলনায়ককে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর মনোবলকে খর্ব করবার জন্য একটি পতিত সরকার তার যে নানা রকম মাস্টারমাইন্ড এবং কো মাস্টারমাইন্ডের নেতৃত্ব হত্যাযজ্ঞ চালিয়েছে, আমরা এই তদন্ত কমিশনের প্রধানকে অনুরোধ করব অতি দ্রুত, প্রায় 1.5 মাসের বেশি হয়ে গিয়েছে, 2 মাসের কাছাকাছি হয়ে গিয়েছে, আপনি এর তদন্ত রিপোর্ট দিবেন। অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈনুল আহমেদ 25শে ফেব্রুয়ারি হাইকমান্ডের নির্দেশে নিষ্ক্রিয় ছিলেন, অথচ বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান 5ই আগস্ট নির্দেশনার অপেক্ষা না করে জনগণের পক্ষে দাঁড়িয়েছেন। আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য একটি ইন্টারন্যাশনাল কনস্পিরেসি ছিল। মঈনুল আহমেদের প্রচ্ছন্ন নিষ্ক্রিয়তা ছাড়া এ হত্যাকাণ্ড সম্ভব ছিল না। আমরা দেখেছি জুলাই বিপ্লবে শেখ হাসিনা সরাসরি নির্দেশ দিচ্ছেন গুলি করে লাশ গুম করে দেওয়ার জন্য,
ইতিমধ্যেই সামনে চলে এসেছে সাক্ষ্যের মধ্য দিয়ে। সেখানে কই বর্তমান সেনাবাহিনী প্রধান, উনি তো সেই কমান্ড ফলো করেননি। তারা বলেন, একটি প্রতিবেশী রাষ্ট্র বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার নাম করে স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে চক্রান্ত করছে বারবার। এ সময় সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়েও কথা বলেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। পঞ্চদশ সংশোধনী পাশ করা সম্ভবপর হয়েছে বিয়ের রাতে বিড়াল মারার মধ্য দিয়ে। 14 সালের নির্বাচন সম্ভব হয়েছে সবার মধ্যে একটা ভীতি এবং আতঙ্ককর পরিস্থিতি তৈরি করার মধ্য দিয়ে। আমরা দাবি রাখতে চাই, বিডিআর হত্যাকাণ্ডে যে 57,974 জন মানুষ নিহত হয়েছে, সেটিকে অন্তর্বর্তীকালীন সরকার অগ্রাধিকার ভিত্তিতে তাদের যে একটি কার্যক্রম, সেই কার্যক্রমে সে পরিচালনা করবে। বিতর্ক প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটিকে পরাজিত করে বিজয়ী হয় তেজগাঁও সরকারি কলেজের বিতার্কিকরা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। রাজনৈতিক অস্থিরতা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষুদ্র শিল্প ও অতি ক্ষুদ্র ব্যবসা। উদ্যোক্তাদের মতে, চলমান পরিস্থিতির উন্নতি না হলে সিএসএমই ব্যবসায় চ্যালেঞ্জ আরও বাড়বে। কম সুদে ঋণ প্রাপ্তি ও বিশেষায়িত তহবিল গঠনের মাধ্যমে এই খাতে গতি বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শরফুল আলমের রিপোর্ট। রাজধানীর হাজীপাড়ায় বিভিন্ন ব্র্যান্ডের শোরুম, নানা পণ্যের পসরা নিয়ে ক্রেতার অপেক্ষায় দোকানি। নেই ক্রেতার উপস্থিতি, যাও বা দু একজন আসছেন, পণ্য না কিনেই চলে যাচ্ছেন। ব্র্যান্ডের শোরুমগুলোতে এমন চিত্র নিত্যদিনের। উদ্যোক্তারা বলছেন, করোনার পর কিছুটা ঘুরে দাঁড়াতে পারলেও রাজনৈতিক পট পরিবর্তনের কারণে কমছে ক্রেতা, বাড়ছে ব্যবসার খরচ। এ নিয়ে উদ্বিগ্ন সিএসএমই খাতের উদ্যোক্তারা। তাদের মতে, বিক্রি না বাড়লে পিছিয়ে পড়বে ব্যবসা ও কর্মসংস্থান। কাস্টমার আসতো, আমরাও সেল করে খুবই স্যাটিসফাই হতাম, কাস্টমারও স্যাটিসফাই হতো, কিন্তু আমরা ওরকমভাবে এখন সেল করতে পারতেছি না, কাস্টমার তেমন ফিডব্যাক পাচ্ছি না। আমাদের দোকান ভাড়া আছে, স্টাফ খরচ আছে, এভরিথিং যে খরচটা, এগুলো কাভার দিয়ে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। পারচেজিং পাওয়ার অনেক কমে গেছে মানুষের একটা অস্থিরতার ভিতর আছে, আসলে কি হবে। সামনে রমজান আছে, সবাই কেনাকাটা করে, আমরা ওইটার জন্যই বসে আছি। রেট অফ ইন্টারেস্ট যাতে কম হয়, ফান্ড যদি পাই, আমরা চেষ্টা করব বিজনেসটাকে আবার ঘোড়ায় নিয়ে আসতে আগের জায়গায়। দেশ জুড়ে সিএসএমই খাতে কর্মসংস্থানের হার 85%, যেখানে জিডিপিতে যায় 30%-এরও বেশি। মোট রপ্তানিতেও এ খাতের ভূমিকা বাড়ছে জানিয়ে বিশ্লেষকরা বলছেন, অর্থনীতি চাঙ্গা রাখতে সচল রাখতে হবে সিএসএমইর সব ব্যবসা। প্রয়োজনে এসব উদ্যোক্তাদের অগ্রাধিকার ভিত্তিতে অর্থায়নের পরামর্শ দিয়েছেন তারা। এরা ছোট লোন না দিয়ে বড় লোনের ফাইল হ্যান্ডেল করতে যদি আরাম পায়, সেটাকে খুব গুরুত্ব দেয়। কৃষি লোনের ক্ষেত্রে কিছুটা ইজি করা হয়েছে, এনজিও থ্রুতে করতে পারে, কিন্তু এসএমই সিএমএসএমইর জন্য তো অন্য কোনো এজেন্ট নাই। কিন্তু সেই জায়গায় আপনি দেখেন যে পরিষ্কারভাবে সারপ্লাস যেখান থেকে ডিপোজিট আসে, সেই জায়গায় কিন্তু এসএমই লোনের প্রয়োজন বেশি। আমার মনে হয় এই বিষয়টার প্রতি আরও বেশি গুরুত্ব, এবং ওই এগ্রিকালচারের বছরের প্রথম টার্গেটের মতো এসএমইতে একটা টার্গেট দিয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি। রমজানে সিএসএমইর ব্যবসায় বিক্রি বাড়বে জানিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ন্ত্রণে সরকারের সহযোগিতা চান ব্যবসায়ীরা, নইলে ব্যবসা গুটিয়ে নিতে পারেন অনেকেই, এমন আশঙ্কাও করেছেন কেউ। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। পানির ন্যায্য হিস্যা এবং তিস্তা প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিতে 48 ঘণ্টার লাগাতার অবস্থান কর্মসূচি করবে তিস্তা নদী রক্ষা আন্দোলন। তথ্যচিত্র প্রদর্শনী, সেমিনার এবং মশাল প্রজ্বলন সহ নানা আয়োজনে সাজানো হয়েছে এই কর্মসূচি। এজন্য তিস্তা পাড়ে ব্যাপক প্রস্তুতি শেষ করেছে সংগঠনটি। তিস্তা ইস্যুতে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণের জন্যই এই উদ্যোগ বলছেন আয়োজকরা। লালমনিরহাট থেকে আনোয়ার হোসেন স্বপনের তথ্যচিত্র নিয়ে ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। একসময়ের প্রমত্তা তিস্তা এখন মরা খাল। ভারত একতরফাভাবে পানি প্রত্যাহার করায় চর পড়েছে নদীতে। নদীর বাংলাদেশ অংশে অন্তত 150 কিলোমিটার এলাকা জুড়ে শুষ্ক মৌসুমে জেগে ওঠে বালুচর। আবার বর্ষায় ভারত আকস্মিকভাবে পানি ছেড়ে দিলে ডুবতে হচ্ছে লাখো মানুষকে। জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে লালমনিরহাটে তিস্তা নদীর পাড়ে এই বৈষম্য নিরসনে ব্যতিক্রমী অবস্থান কর্মসূচি নিয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। এতে আগামী 17 ও 18 ফেব্রুয়ারি তিস্তা পাড়ের 11টি পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করবে তারা। তিস্তা পাড়ের আমাদের সাধারণ মানুষের
পানি যেটি ন্যায্য হিস্যার দাবি জন্ম থেকে দেখে আসতেছি, আমরা বৈষম্যের শিকার হয়েছি। আমরা সর্বোপরি চাই এই এলাকার উন্নয়ন হোক, নদীটা শাসন হোক, যে মেগা প্রকল্প বাস্তবায়ন করার জন্য আমরা এটা আশা করব আন্তর্জাতিক পর্যায়ে আন্দোলনটা একটা অবস্থান ভূমিকা রাখবে। রংপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির প্রধান সমন্বয়কারী জানিয়েছেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে এই ইস্যুতে সমর্থন আদায় কর্মসূচির প্রধান লক্ষ্য। দুটি দাবিকে সামনে রেখে এগিয়ে যেতে চাই। একটি হলো তিস্তার পানির ন্যায্য হিস্যা আমরা চাই এবং তিস্তা মহাপরিকল্পনাটা আমরা বাস্তবায়ন দেখতে চাই। ইতিমধ্যে জনগণের মধ্যে যথেষ্ট সাড়া আমরা লক্ষ্য করছি, কারণ এই দাবিটি হচ্ছে জন আকাঙ্ক্ষার দাবি, এটি রংপুরের বাঁচা মরার দাবি, এটি আমাদের প্রাণের দাবি। কর্মসূচিতে দুদিনব্যাপী সভা, সেমিনার, বড় পর্দায় ছবি প্রদর্শন, ভাওয়াইয়া ও পালাগানে মুখরিত থাকবে তিস্তা পাড়। কর্মসূচি সফল করতে এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছেন আয়োজকরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে ধর্মীয় বয়ান শুনে ও ইবাদত বন্দেগীর মাধ্যমে সময় কাটাচ্ছেন মুসল্লিরা। আগামীকাল আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে 58তম বিশ্ব ইজতেমার এবারের আসর। আখিরি মোনাজাত উপলক্ষে নিরাপত্তা নজরদারি বাড়িয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। টঙ্গী থেকে ফিরে রিপোর্ট করছেন মাজহারুল হক মুহাজির। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে দেশ বিদেশের লাখো ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নিয়েছেন। তবে ইজতেমার প্রথম দিন শবে বরাত হওয়ায় রাতভর ইবাদত বন্দিগিতে মশগুল ছিলেন মুসল্লিরা। মহান আল্লাহ তাআলা দরবারে দুহাত তুলে দোয়া কামনা করেন তারা। শবে বরাতে ইজতেমা হয়েছে, এটা আল্লাহ তাআলার দরবার লাখ লাখ শুকরিয়া। সমস্ত উম্মতি মুহাম্মদী কেমনে বাঁচতে পারে এই দোয়াটাই করি আল্লাহর কাছে। আমরা সারা বছর যেন টঙ্গী ইজতেমা করতে পারি, আমাদের জোর ইজতেমা আমাদের যেন কোনো বাধা না দেয়। এভরি পিপল মুসলমান মাস্ট বি চারমাস এভরি ইয়ার ইনশাআল্লাহ। কিন্তু কয়েক ধাপে ইজতেমা আয়োজনকে ভালোভাবে দেখছে না তাবলিগ জামাতের এই সাথীরা। দুই পক্ষ হয়ে গেছে, আমরা এটা না করি, আমরা সবাই আল্লাহর উদ্দেশ্যে ইজতেমায় আসি। আসলে ইজতেমাতে সবাই মিলামিশা করাই উত্তম। এই বিশ্ব আমিরকে নিয়ে সবাই একসঙ্গে যাতে ইসলামের এই কাজ করতে পারি। আমাদের উভয় দলকে আল্লাহ তাআলা যেন এক আর নেক করে দেয়। এদিকে ইজতেমায় অংশ নেয়া দেশি বিদেশি মুসল্লিদের সার্বিক নিরাপত্তায় কাজ করছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়া সকল গুজব থেকে দূরে থাকার পরামর্শ মাওলানা সাতপন্থী তাবলিগ জামাতের। ইজতেমার নিরাপত্তা সম্পূর্ণ ভালো আছে এবং ভালো থাকবে। শুধু আমরাই একাই নিরাপত্তা দিচ্ছি না, এখানে অন্যান্য বাহিনীরও নিরাপত্তা দিচ্ছে, আমাদের পর্যাপ্ত ফোর্স আছে। যে আমরা কোনো রকম নৈরাজ্য চাই না, আমরা একটা সুন্দর পরিবেশের মধ্যে পুরো বাংলাদেশে আমরা সবাই মুসলমান এবং আমরা ভাই ভাই, আমরা এই দাওয়াতের মেহনত একসাথে সবাই করতে চাই, কোনো রকম বাধা বিপত্তি ছাড়া। রোববার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে 58তম বিশ্ব ইজতেমার এবারের আসর। এতে অংশ নিতে আরও অনেকে সামিল হবেন বলে প্রত্যাশা নিজামুদ্দিন মার্কাজ তথা সাতপন্থী তাবলিগ জামাতের সাথীদের। প্রথমবারের মতো শবে বরাত পাওয়া বিশ্ব ইজতেমায় অংশ নেয়া ধর্মপ্রাণ মুসল্লিরা সারা রাত থেকেই ইবাদত বন্দেগীতে মশগুল। আল্লাহর দরবারে তারা দোয়া করছেন নিজেদের সুখ সমৃদ্ধির পাশাপাশি দেশের সমসাময়িক নানা বিষয় নিয়েও। তবে তারা বলছেন ইজতেমা যেন হয় ঠিক আগের মতো, ইজতেমা যেন হয় বিভক্তিহীন। টঙ্গীর তুরাগ নদীর তীর থেকে মাজহারুল হক মুহাজির, ATN বাংলা, গাজীপুর। সময় গড়ানোর সাথে সাথে অমর একুশে গ্রন্থমেলায় জমে উঠেছে বইয়ের বেচা বিক্রি। সাপ্তাহিক ছুটির দিনে মেলায় ছিল ক্রেতা এবং দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। এদিন আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল শিশু কিশোরদের বই। রিপোর্ট করছেন খায়রুল ইসলাম। নতুন নতুন বইয়ের মোড়ক উন্মোচন, সাহিত্য আড্ডা আর পাঠক এবং লেখকের মিলন মেলায় জমজমাট অমর একুশে গ্রন্থমেলা প্রাঙ্গণ। ছুটির দিনে পরিবারের সবাইকে নিয়ে মেলায় আসেন ক্রেতা দর্শনার্থীরা। স্টলে স্টলে ঘুরে ক্রেতারা নির্বাচন করছেন পছন্দের বইগুলো। ছোটবেলা থেকে হচ্ছে তো হুমায়ুন আহমেদ, বিভূতিভূষণ, রবীন্দ্রনাথ ঠাকুর, এগুলা শরৎচন্দ্র, এগুলা পরে বড় হয়েছি। শনিবারের গ্রন্থমেলায় বেশি সাড়া পেয়েছে শিশু কিশোরদের বই। আমার নতিম মাহমুদের বই পড়তে খুব ভালো লাগে, উনি আমার ফেভারিট রাইটার। এছাড়া আইমান সাদিকের বইও পড়তে আমি পছন্দ করি। এবার একটা সায়েন্স ফিকশন বই, একটা বই কিনেছিও, আরো দেখতেছি। কিছু ইসলামিক বই দেখলাম একটা নবীদের সম্পর্কে, আর আরেকটা বই কিনছি অন্তিক মাহমুদের ভুল।
নতুন প্রজন্মের পাঠকদের মধ্যে সায়েন্স ফিকশন, মুক্তিযুদ্ধ, ইতিহাস, আত্মজীবনী, উপন্যাস এবং কমিক্স বইয়ের চাহিদা সবচেয়ে বেশি। প্রত্যেকটা স্টলে শিশুদের বই আছে, মোটামুটি আমি যতদূর ঘুরে দেখেছি আর কি। সেই সময় মনে হচ্ছে শিশুরা এবার একটু স্কোপ পাবে বেশি। কিশোর উপন্যাস, থ্রিলার, কমিক্স এই ধরনের বই এবার বেশি যাচ্ছে। বাচ্চারা এখন আগের মতো নাই, তো সবাই আপগ্রেড। মেলায় প্রতিদিনই উন্মুক্ত মঞ্চে উন্মোচিত হচ্ছে নতুন নতুন বইয়ের মোড়ক। এদিন লেখক ও এটিএন বাংলার এডিশনাল ভাইস প্রেসিডেন্ট সেলিমুল দৌলা খানের লেখা আমার সুরবালার মোড়ক উন্মোচন করা হয়। এতে উপস্থিত ছিলেন এটিএন বাংলার অনুষ্ঠান উপদেষ্টা তাসিক আহমেদ। বই পড়া এবং বই লেখার কোনো বিকল্প নেই, কারণ বই আমাদের প্রাণের কথা বলে, আমাদের ভালো লাগা, ভালোবাসা, আমাদের দেশের কথা, মানুষের কথা, সবার কথা বলে। আমাদেরকে এই বই লেখার, এই যে আমাদের 21-এর বইমেলা, আমরা গর্বিত জাতি হিসাবে দাঁড়িয়ে আছি বইমেলায়, আমরা খুবই আনন্দিত। আমি তরুণ প্রজন্মের কাছে একটাই আর্জি রাখতে চাই, বেশি বেশি বই লিখতে হবে, কারণ বই লেখার কোনো বিকল্প নয়। এখানে আছে প্রেম, দ্রোহ, সমাজের সমসাময়িক বিষয় নিয়ে লেখা আছে, বোধ এবং আজকে যে সংস্কৃতি, সমসাময়িক বিষয় নিয়ে কবিতার বিষয়বস্তু। পাঠকদের ভালো সাড়া এবং বিক্রির ধারা বজায় থাকলে এবারের মেলা আরও সফল হবে বলেও আশা করছেন সংশ্লিষ্টরা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সিগারেটের ওপর কর বাড়ানোর তাগিদ দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সদস্য বেলাল হোসেন চৌধুরী। রাজধানীর বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত উন্নয়ন সমন্বয়ের কর্মশালায় তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, সর্বশেষ 3 অর্থ বছরে নিত্য খাদ্য পণ্যের দাম বেড়েছে যেখানে 84% পর্যন্ত, সেখানে এই সময়ে বিভিন্ন স্তরের সিগারেটের দাম গড়ে বেড়েছে মাত্র 7.25%। আবার সিগারেটের বিক্রিও বাড়ছে প্রতি বছর 4% হারে। এবার আন্তর্জাতিক সংবাদ। দীর্ঘ 16 মাস গাজায় জিম্মি থাকার পর অবশেষে মুক্তি পেয়েছেন 3 ইসরায়েলি। স্থানীয় সময় শনিবার সকাল 10টার দিকে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে একটি মঞ্চে আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা রেড ক্রসের প্রতিনিধিদের কাছে জিম্মিদের হস্তান্তর করা হয়। পরে রেড ক্রসের গাড়িতে তাদেরকে রাফা ক্রসিং এলাকায় আইডিএফ এবং ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেটের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। তারপর আইডিএফ এর গাড়িতে ইসরায়েলে প্রবেশ করেন 3 জিম্মি। আগে থেকেই তাদের পরিবারের সদস্যরা সেখানে অপেক্ষা করছিলেন। স্বজনদের সঙ্গে তাদের সাক্ষাতের সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এদিকে আজ এই 3 জিম্মির বিনিময়ে 369 জন ফিলিস্তিনি কারাবন্দীকে ছেড়ে দেওয়ার কথা রয়েছে ইসরায়েলের। এবারে পার্টেক্স খেলার খবর। $1 কোটি অর্থ পুরস্কারের বিডি মাসেল শো নামের বডি বিল্ডিং ও ফিটনেস চ্যাম্পিয়নশিপ শুরু হবে মার্চ মাসে। 3 দিনের এই প্রতিযোগিতায় 12টি ওজন শ্রেণীতে দেশ বিদেশের প্রায় 1200 বডি বিল্ডার অংশ নেবেন বলে ধারণা আয়োজকদের। রাজধানীর একটি হোটেলে মিটিং শেষে একথা জানান ফিটনেস ও বডি বিল্ডিং কমিউনিটি বাংলাদেশের কর্মকর্তারা। পরাগ আরমানের রিপোর্ট। দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ বিডি মাসেল শো শুরু হবে মার্চ মাসে। বডি বিল্ডিং এ অ্যাথলেটদের উৎসাহিত করতে প্রতিযোগিতায় $1 কোটি পুরস্কার দেয়া হবে। স্থানীয় এক হোটেলে আয়োজক কমিটির মিটিং শেষে একথা জানান ফিটনেস ও বডি বিল্ডিং কমিউনিটি বাংলাদেশের কর্মকর্তারা। আমরা যারা বডি বিল্ডিংটাকে লাভ করি আমরা সবাই এটার অর্গানাইজার, বাট কাজ করার জন্য আমরা কিছু মানুষ এখানে সংযুক্ত আছি যেটা কাজটাকে আগায় নেওয়ার জন্য। বিগত সময়ে যেটা দেখেছি বাংলাদেশ বডি বিল্ডিং নিয়ে যারা কাজ করেছেন তারা বড় বড় যে ব্র্যান্ডগুলো সেগুলোকে রিচ করতে পারেন নাই, কারণ প্রত্যেকটা বড় বড় ব্র্যান্ডেরই আপনার তাদের হলো আপনার
স্পোর্টসের জন্য যে স্পন্সর তাদের একটা বাজেট থাকে, কিন্তু আমাদের হলো বডি বিল্ডিংটা তারা এমন একটা সীমাবদ্ধতার ভিতরে ছিলেন যার কারণে তারা বড় বড় ব্র্যান্ডগুলোকে আপনার টার্গেট করে ওইভাবে আগাইতে পারেনি। তো এখন যারা আমরা নতুনরা কাজ করেছি এবং আমরা অনেকগুলো বড় বড় বাংলাদেশের ব্র্যান্ডের কাছে গিয়েছি এবং তাদেরকে আমরা বুঝাইতে এটা সক্ষম হয়েছে এবং তারা আমাদের প্রোগ্রাম প্ল্যানিং এবং আমাদের ব্র্যান্ডিং দেখে তারা সবাই আমাদের সাথে কাজ করার জন্য সবাই নিজ থেকে উদ্বুদ্ধ। সো এজন্য আমরা 1 কোটি টাকার স্বপ্ন দেখেছি এবং শুধু তাই না, আমরা এটা বাস্তবায়ন করব। আগামী 25 মার্চ থেকে 3 দিনের এই প্রতিযোগিতায় সেনাবাহিনী, বিজিবি, আনসার সহ দেশের 400টি ক্লাব, সংস্থা ও বিশ্ববিদ্যালয়ের 1200 জনের অধিক বডি বিল্ডার অংশ নেবেন বলে আশা আয়োজকদের। অনেক আলোড়ন হবে, কারণ আপনারা জানেন বাংলাদেশে ইতিহাসের সবচেয়ে বড় একটা ইভেন্ট হচ্ছে বিডি মাসেল শো। হ্যাঁ, তো আমাদের বাংলাদেশে আপনারা জানেন প্রায় 1200-1500 উপরে জিম আছে। এখানে এই জিমগুলোর থেকে যদি 2টা করেও যদি একটা প্লেয়ার আসে এই ক্লাবের থেকে, তাহলে ইনশাল্লাহ প্রায় 2000-এর উপরে প্লেয়ার আমাদের এই খেলাতে অংশগ্রহণ করবে। তো আশা করি ইনশাল্লাহ ভালো হবে। এবং আগের থেকে ওখানে মানে খেলাধুলার প্রতি আরও মানুষের আগ্রহ বাড়ছে। ঠিক আছে, যেমন আমাদের দেখেন এই 2 বছরে খেলা হয় না, এই কারণে করলাম আমরা কিছুদিন আগে একটা জিম জোনের একটা খেলা আমরা অংশগ্রহণ করছি, ঠিক আছে, পার্টিসিপেট করছি। তারপরে দেখেন এই যে এত বড় একটা বিগ মাসেল একটা খেলা হচ্ছে, বিডি মাসেল শো, প্রায় 1 কোটি টাকার একটা বাজেট। আমাদের এখানে ব্র্যান্ড নিউ গাড়ি দিচ্ছি, কার আবার 20-21টা মোটরসাইকেলও দিচ্ছি। ঠিক আছে, তাহলে এটা আমাদের প্লেয়ারদের জন্য ঠিক আছে অনেক খুশির খবর। একটা ক্লাব থেকে 50 জন প্লেয়ারও খেলতে পারবে। জাস্ট প্লেয়ার অনুযায়ী আপনি কতজন প্লেয়ার খেলতেছে, প্রায় 1200-র মতো শুধু পার্টিসিপেটে অংশগ্রহণ করবে এবং 400 ক্লাব অংশগ্রহণ করবে। সো প্লেয়ারদের ক্ষেত্রে, ক্লাবের ক্ষেত্রে আমরা জাস্ট 1000 টাকা এন্ট্রি ফি রেখেছি। এটা রেজিস্ট্রেশন ফি হিসাবে 1000 টাকা থাকবে এবং যে কোনো প্লেয়ার যারা বডি বিল্ডিংয়ের সাথে যুক্ত আছে সবাই খেলতে পারবে এই খেলাটা। মেন্স বডি বিল্ডিং, ফিজিক, ক্লাসিক ও ডেনিম জিন্স নামের 4টি ডিসিপ্লিনে 12 ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করবেন দেশি ও প্রবাসী বডি বিল্ডাররা। এখন যদি আমরা এই কম্পিটিশনের মাধ্যমে ইয়াং জেনারেশনকে উদ্বুদ্ধ করতে পারি, তাহলে দেখা গেছে গ্রামে গঞ্জে বডি বিল্ডিংয়ের প্রসার ঘটবে। আর বডি বিল্ডিংয়ের প্রসার যত ঘটবে, এই নেগেটিভ কাজগুলি থেকে ইয়াং জেনারেশন বিরক্ত থাকবে। আসলে বডি বিল্ডিং করতে অনেক টাকা খরচ হয়। একটা বডি বিল্ডার কম্পিটিশনের জন্য প্রিপেয়ার্ড হতে তাকে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয়। সেই অনুপাতে আমরা তেমন কিছু বডি বিল্ডারকে আগে পরে এত দিতে পারি নাই। তো এখন আমরা চিন্তা করেছি যে আমরা যদি হাই বাজেটের একটা খেলা করি, এই 1 কোটি টাকা বাজেটের, তাহলে সকল বডি বিল্ডাররাই কিছু কিছু পাবে, সেটা দিয়ে তারা অনেক হেল্পফুল হবে এবং ইন্টারন্যাশনাল খেলাতেও তারা ইমপ্রেস পাবে যে আমরা ইন্টারন্যাশনাল খেলা করেও বাংলাদেশকে রিপ্রেজেন্টেটিভ করতে পারবে। তবে কোটি টাকার এই প্রতিযোগিতায় নারী বডি বিল্ডারদের কোনো ইভেন্ট রাখা হয়নি। যে মনে করি যে মেয়েদেরকেও বডি বিল্ডিং এ আসা উচিত, দে শুড বি মোটিভেটেড। এবং আমি এখন যদি জিমগুলোতে যাই, যখনই আমি জিমগুলোতে দেখি, অনেক এমন না যে বেসিক্যালি ইয়াং মেয়েরা, ঘরের গৃহিণীরা, তার মেয়েরা, বাচ্চারা, তারাও কিন্তু জিমে আসতেছে। সো দে আর মোটিভেটিং, বাট থিং ইজ লাইক whether they are prepared themselves to actually present in future in the gym, in the large audience like nationally, internationally. So a BD Muscle Show basically giving you that motivation and that strength, the please come and they will be motivated. এবং আমরা যদি দেখি বেসিক্যালি হ্যাঁ আমাদের সাথে মেয়েরাও তাল মিলিয়ে একই সাথে আমরা কাজ করতে চাই, ইনশাল্লাহ we are promising in future after this program women will be one of the highlighted part of this bodybuilding BD Muscle Show in future. বডি বিল্ডিং এ সেরাদের সেরা পুরস্কার হিসাবে পাবেন একটি 1500 সিসি গাড়ি, আরো থাকছে 20টি 150 সিসি মোটরসাইকেল। নির্দিষ্ট পরিমাণ এন্ট্রি ফি দিয়ে ইতিহাসের সবচেয়ে বড় এই বডি বিল্ডিং প্রতিযোগিতা বিডি মাসেল শোতে অংশ নিতে হবে। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলুপ্তে প্রাতিষ্ঠানিক ও আইনি কাঠামো পরিবর্তন করা হবে। রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বললেন প্রধান উপদেষ্টা। অপশক্তিকে প্রতিহত করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন না দেওয়ার পক্ষে মতামত দিয়েছে বিএনপি। সংলাপের মধ্য দিয়ে দেশ গড়ার দ্বিতীয় ধাপের শুভ সূচনা, বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।
শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশ ভারত সম্পর্ক পুনর্গঠনে সরকারকে কৌশলী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। দেশের সমৃদ্ধি অর্জনে অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধির তাগিদ। আওয়ামী লীগের ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে প্রতিবেশী রাষ্ট্রের মদদে বিডিআর হত্যাকাণ্ড, বললেন অ্যাটর্নি জেনারেল। মাস্টার মাইন্ডদের বিচারের আওতায় আনার দাবি। এবং রাজনৈতিক অস্থিরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে চরম সংকটে স্বল্প পুঁজির ব্যবসায়ীরা। পরিস্থিতি মোকাবেলায় প্রণোদনার তাগিদ বিশেষজ্ঞদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।